সংলাপের রাজনৈতিক দাবির ঝড়, ইসি পুনর্গঠন ও শাপলা প্রতীকের দাবি এনসিপির, গণভোট চায় জামায়াত। আগামী নির্বাচনে বিতর্কিতদের অংশগ্রহণ করতে না দেওয়ার আহ্বান বিএনপির, শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস ডিএমপি কমিশনারের। শেখ হাসিনা সহ 3 জনের রায়ের দিন জানা যাবে 13 নভেম্বর। সাগররুনি হত্যার প্রতিবেদনের জন্য 6 মাসের সময় পেল টাস্কফোর্স। রাশিয়ার শীর্ষ 2 তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সৌদিতে কর্মীর পাসপোর্ট জব্দ, ফি নেওয়া নিষিদ্ধ। এবং স্পিনে টক্কর, শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন না করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলে সেই দায় সরকারের উপরই পড়বে। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জামায়াতের। এছাড়া নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষপাত দুষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি দলটির। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবেন এনসিপি। এছাড়াও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইসি পুনর্গঠনের দাবি জানান নাহিদ। শাপলা ছাড়া অন্য প্রতীক চাপিয়ে দিলে এনসিপি নির্বাচনে যাবে না বলেও সাফ জানান এই নেতা। শাপলা কেন আমরা পাবো না, তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করবো। তার এখন তো সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন। নির্বাচন কমিশন ন্যায় বিচার করতে গেলে একটা দলের সাথে স্বীকার করছে। ফলে যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো, সঠিক ফলাফল পাবো, সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি। ছাত্র উপদেষ্টাদের দলীয় হিসেবে দেখা হলে অন্য দলের সুপারিশ উপদেষ্টা হওয়াদেরও একইভাবে দেখতে হবে বলে জানান নাহিদ। ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে, আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ বাটোয়ারার সাথে জড়িত আছে। ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। এদিকে এনসিপির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের প্রতিনিধি দল। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া 1 ঘণ্টা। পরে জামায়াতের প্রতিনিধি দল বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমে। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য করতে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে নির্বাচনের আগেই আয়োজন করতে হবে গণভোটের। তিনি দাবি জানান, প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ফ্যাসিস্টের দোসরের দ্রুত অপসারণ করতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা। সময় আছে, আপনারা জানেন 2টা গণভোট হয়েছে বাংলাদেশে, 3টা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 17 দিনের ব্যবধানে। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের জানান, আদালতে বিচারাধীন থাকায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা না হলেও জামায়াত মনে করে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে। আমরা বলেছি, আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন।
এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি এবং জামায়াতের বৈঠক এবং সংলাপের রাজনৈতিক দাবির ঝড় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, স্বাগত আপনাকে। জি, থ্যাংক ইউ। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর যে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংলাপ চলছে এবং বিভিন্ন দাবি এবং শর্তগুলো উঠে এসেছে, এর ফলে কি আসন্ন নির্বাচনে কি কোনো প্রভাব পড়তে পারে এবং এর ফলে কি কি শঙ্কা তৈরি হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। গত বছর 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন সংস্কার এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি এবং শর্ত নিয়ে কিন্তু তিনি সংস্কার কমিশন গঠন করেছেন এবং ঐক্যমত কমিশন করেছেন। এখন ঐক্যমত কমিশনের সভাও শেষ, তারপরেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন শর্ত দিচ্ছে। যেমন জামাত ইসলামী সহ ইসলামী 60টি দল তারা 60টি দাবিতে আন্দোলন করে যাচ্ছে। অন্যদিকে এনসিপি তারা তাদের শাপলার প্রতীক নিয়ে দাবি করে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, বিশেষ করে প্রধান বড় দুটি রাজনৈতিক দল এনসিপি এবং জামাত, বিএনপির কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, তারা সরকারের সাথে বেশ কয়েকটি বিষয়ে তাদের আসলে সংগতি রয়েছে। কিন্তু বিএনপি এবং জামাত এবং এনসিপির যে কয়েকটি দাবি, গুরুত্বপূর্ণ দুইটি দাবি, বিশেষ করে জামাতের হচ্ছে তারা চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক, অন্যদিকে বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক। আরেকটি বিষয় হলো এনসিপির দাবি হচ্ছে তাদের শাপলার প্রতীক। এই কয়েকটি বিষয় নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বারবার বসতে হচ্ছে। ফলে এই যে এই দাবিগুলো, এগুলো নির্বাচন যদি আমাদের আগে যে ঘোষণা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যদি সেক্ষেত্রে আর সময় আছে 3 মাস, এখন এই 3 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো না করতে পারে, তাহলে দেখা গেছে নির্বাচনের বিশাল একটা প্রভাব পড়বে। অলরেডি গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেছেন যে আসলে যদি তারা দেখছেন যে ইসি আসলে কি সঠিকভাবে কাজ করছে না, তারা নিরপেক্ষ হারিয়েছে, ফলে বোঝা যাচ্ছে যে আসলে এনসিপি এই নির্বাচনে এগুলোর একটা প্রভাব থাকবে। আচ্ছা, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, ইসি পুনর্গঠন, তারপর শাপলার প্রতীক, এসব নিয়ে যে এনসিপি জামায়াতের দাবি বা শর্তগুলো, এগুলো কি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব? আর যদি পূরণ করতে না পারে তাহলে নির্বাচনের কি প্রভাব পড়তে পারে? জি, এনসিপির যে দাবি, আসলে তারা প্রতীক নিয়ে বিগত প্রায় 5 মাস থেকে তারা আন্দোলন করে যাচ্ছে এবং তারা ইসিকে বারবার নোটিশ দিয়েছে এবং এই প্রতীক নিয়ে, শাপলার প্রতীক নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তো আবার শাপলার প্রতীক আপনি জানেন যে এটা আমাদের জাতীয় প্রতীক, তো এটা নিয়ে মূলত দ্বন্দ্ব। সরকার এই কারণে হয়তো বা এই প্রতীকটা দিতে চাচ্ছে না। যদিও গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করে নাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন যে এনসিপিকে শাপলার প্রতীক কেন দেওয়া হবে না, এই বিষয়ে যথেষ্ট যুক্তি থাকতে হবে। সেই যুক্তি ছাড়া আসলে তাদেরকে শাপলার প্রতীক দেওয়া হবে না এটা বলা যাচ্ছে না, তারা এটা মেনে নিবে না। যখন তারা দেখবে যে সরকার যখন তাকে একটা যৌক্তিক দাবি উপস্থাপন করতে পারবে যে কেন শাপলা দেওয়া হবে না একটি দলকে, তখন যায় তারা হয়তো বা অন্য কোনো প্রতীক বেছে নিতে পারেন। তবে ইতিমধ্যে ইসির পক্ষ থেকে আসলে এনসিপিকে বিভিন্ন প্রতীক অফার করা হয়েছে, যেমন গমের শীষ, কলম, বই, খাতা, ট্রাক সহ বিভিন্ন প্রতীক। তবে তারা এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ যেমনটি জানিয়েছেন, তারা কেউ এই প্রতীকগুলো মানবে না, তারা প্রতীক হিসেবে শাপলাকে বেছে নিচ্ছে। যদি তারা শাপলাকে না পাওয়ার ব্যাপারে তারা যদি কোনো আইনি ভিত্তি পান বা আইনি কোনো সংজ্ঞা পান, তখন তারা এই দাবিটা মেনে নেবে না। অন্যদিকে হচ্ছে গণভোটের যে বিষয়টি, যেটি আমি বলছিলাম, গণভোট বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, অন্যদিকে জামাত চাচ্ছে যে আগামী নভেম্বর, অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোটটা হয়ে যাক। গণভোটে যখন মানুষ আসলে ভোট দিবে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হবে কিনা, আর যদি না হয় তাহলে তো আগে যেভাবে পদ্ধতিতে নির্বাচন হতো সেভাবেই হবে। আর যদি জনগণ ভোট দেয় যে না আমাদের জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই হচ্ছে নির্বাচন হবে, তাহলে তো সেক্ষেত্রে ওই পদ্ধতিতে নির্বাচন হবে। তবে জামাতের দাবি হচ্ছে, জামাত সহ 60টি ইসলামিক দলের দাবি হচ্ছে যে গণভোটটা নভেম্বরে হয়ে যাক। তো এই দুইটি দাবি হচ্ছে আসলে বড় একটি বিষয়। এই দুইটি দাবি যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ডিসেম্বরের শুরুর দিকে যে তফসিল ঘোষণা করার কথা সেটি হয়তো বিলম্বিত হতে পারে। অন্যদিকে যদি তফসিল ঘোষণা বিলম্বিত হয় তাহলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটাও বিলম্বিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আচ্ছা, বারবার উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিএনপি জামায়াত প্রশ্ন তুলছে, এটা কি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হতে পারে বা সরকারের এক্ষেত্রে কি ভূমিকা নেওয়া উচিত? জি, এটা আসলে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে। আমরা যেমনটি দেখেছিলাম গতকাল সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এবং জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
দুইটি দলে প্রশ্ন তুলছে যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কিছু উপদেষ্টা রয়েছে, যদিও তারা উপদেষ্টাদের নাম উল্লেখ করেনি, যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে তারা আসলে বিভিন্নভাবে তারা প্ররোচিত করছেন এবং তাদের বিরুদ্ধে কাজ করাচ্ছেন, এই অভিযোগ তারা তুলেছেন। আমি জামাত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা দুইটি উপদেষ্টাকে তারা সতর্ক করেছেন, তবে তারা তাদের কারো নাম বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে একজন অনিচ্ছুক শর্তে একজন নেতা বলেছেন যে ছাত্রদের যে দুজন উপদেষ্টা রয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অন্যদিকে একই অভিযোগ কিন্তু বিএনপিরও রয়েছে এবং এটা নিয়ে আজকে বিভিন্ন গণমাধ্যমে নিউজও হয়েছে। এখন এই দুইজন উপদেষ্টা যদি নির্বাচনের আগে পদত্যাগ না করেন তাহলে হয়তো বা দেখা গেছে তারাও ইন্টারিম গভর্নমেন্টে থাকা অবস্থায় হয়তো নির্বাচনের প্রভাব ফেলতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ কিন্তু গত 28 আগস্ট তারা একটি সংবাদ সম্মেলনে বলেছেন হয়তোবা তিনি তফসিল ঘোষণার আগেই তিনি দল থেকে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে হয়তোবা তিনি এনসিপিতে আসতে পারেন। অন্যদিকে মাহফুজ আলম কিন্তু তিনি পদত্যাগের কথা কিন্তু এখন পর্যন্ত বলেনি। তো সেক্ষেত্রে হয়তোবা এখন ধারণা করা হচ্ছে যে এই দুইজন উপদেষ্টার কথা বলেছেন, কেউ কেউ বলছেন যে উপদেষ্টা আদিলুর রহমানের কথাও রয়েছে। তো বিএনপি এবং এনসিপি, বিএনপি এবং জামাত দুইটি দলেরই কিন্তু নির্দিষ্ট উপদেষ্টার কি বিষয় অভিযোগ রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত এই তিনজন উপদেষ্টার নাম সম্পর্কে জানতে পেরেছি। আর জামাত স্পষ্ট করে জানায়নি উপদেষ্টাদের নাম, তবে তাদের দাবি হলো আমরা সতর্ক করে দিয়েছি, যদি তারা এর পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না নেন তাহলে সেক্ষেত্রে তারা হয়তোবা তাদের বিরুদ্ধে তাদের নাম স্পষ্ট করে বলবেন, এবং তারা যদি ক্ষমতায় থাকেন অর্থাৎ তারা যদি উপদেষ্টা থাকেন তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই তারা ধরে নেবেন যে নির্বাচন আসলে নিরপেক্ষ হবে না। ধন্যবাদ রায়হান আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আমাদের সঙ্গে। এবারে চলে যাব অন্যান্য সংবাদে। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ না করতে পারেন সে বিষয়ে ইসিকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলেও জানান তিনি। গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই। 2001 সালে উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিলেন। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। বাস্তবতা সেটা হচ্ছে এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। এদিকে নভেম্বরের শেষ দিকে দেশে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। এ সময় আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি জায়কার আয়োজনে রোড সেফটি সেমিনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সম্প্রতি রাজধানী জুড়ে একটি দলের ঝটিকা মিছিল প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, অনেকে নাইট কোচে ঢাকা এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়, এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছু না। কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যেন না ঘটে সেই বিষয়ে ডিএমপি সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান তিনি। এবং সেই লোকটাও ভোট আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে, এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তারা একটা সুন্দর নির্বাচনে সবাই ভোট দিতে চায়। ইভেন যার বয়স 35 আর ক্লোজ টু 40, ইভেন সেই লোকটাও ভোট কি জিনিস এদেশে জানে না, তীব্র দুঃখের বিষয়। এবং আমরা চেষ্টা করতেছি একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে। আপনারা দেখবেন অ্যাট দি এন্ড অফ নভেম্বর একটা চমৎকার নির্বাচনী পরিবেশ।
বাংলাদেশ জামাতে ইসলামী 1947 সাল থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, কমপক্ষে 3 বার ক্ষমা চাওয়া হয়েছে। 47 থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত জামায়াতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই। এই সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। শফিকুর বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হয়েছে। আগামী 13 নভেম্বর রায়ের তারিখ জানাবেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলায় যুক্তি বিতর্ক ও সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শেষ হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, এ হত্যাযজ্ঞ হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি না হলে শহীদ আহতরা অবিচারের শিকার হবে। এর আগে বুধবার গেল বছরের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা কামালের খালাসের প্রত্যাশা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। দায় থেকে বাঁচতে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়েছেন বলেও দাবি তার। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 6 মাসের সময় পেয়েছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। এই 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে। এর আগে গেল 22 এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস সময় দেন হাইকোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 121 বার সময় বাড়ানো হলো। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বাংলা কবিতার এক অনন্য নাম। তার জন্মভূমি বরিশালের সেই ধানসিঁড়ি এখন কেবল নামেই টিকে আছে। পুনরুদ্ধার না হওয়ায় হারিয়ে যাচ্ছে কবির স্মৃতি আর চর্চার জায়গা। বাড়িটি পুনরুদ্ধার করে সেখানে সরকারি উদ্যোগে জীবনানন্দ গবেষণা কেন্দ্র ও জীবনানন্দ চর্চার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সাহিত্য সংশ্লিষ্টরা। জেলা পরিষদ দিচ্ছেন পদক্ষেপের আশ্বাস। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। বরিশালের বগুড়া রোডের এই বাড়িতেই ছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। সেই বাড়ির নাম ছিল ধানসিঁড়ি, কিন্তু এখন বাড়িটি কেবল নামের মধ্যেই সীমাবদ্ধ। চর্চা, সংরক্ষণ বা গবেষণার অভাবে বিলীন হতে বসেছে রূপসী বাংলার কবির শেষ চিহ্ন। ভাঙাচোরা ভবন, জরাজীর্ণ দেয়াল আর অবহেলার চিহ্ন যেন মনে করিয়ে দেয় একসময় এখানে বাস করতেন বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ কবি। জীবনানন্দ বাড়ি ও জমি পুনরুদ্ধার করে সেখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি। আমরা জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতাটিতে একটি লাইন পড়েছি, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। একজন কবির স্মৃতিচিহ্ন রক্ষা করা মানে সংস্কৃতি ও জাতিসত্তার পরিচয় রক্ষা করা। বিএম কলেজের শিক্ষকরা মনে করেন জীবনানন্দ এখন শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ। নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরার উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন। জীবনানন্দকে এড়িয়ে আধুনিক বাংলা কাব্য চর্চা বা আধুনিক বাংলা কাব্যের যে আধুনিকতার সমাজ, এটা অর্জন করা দূর। অতএব শুধু আঞ্চলিক ভূগোলের মধ্যে না, জীবনানন্দের কাব্যের ভূগোলের প্রসারতা, ব্যাপ্তি যে কত বেশি।
তবে বাড়ির বর্তমান বাসিন্দা জলিল ফারুক দাবি করেন, জীবনানন্দ দাশের পরিবার তাদের কাছে জমি বিক্রি করে গিয়েছিলেন, তাই জমি পুনরুদ্ধারের প্রশ্নই ওঠে না। জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে গেলে প্রথমেই তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে হয়। তার রূপসী বাংলার কবি, প্রকৃতি প্রেমের কবি। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আমরাও হয়তো অনেক বছর ধরে জীবনানন্দ দাশকে খুঁজছি। অন্যদিকে জেলা পরিষদ জানায়, ধানসিঁড়ির বাড়িতে নির্মিত মিলনায়তন ও পাঠাগারের সংস্কারের জন্য 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কার ও আসবাবপত্র বদলের কাজ শুরু হবে। আমরা কিছু অংশের জায়গা মতো আমরা 2006-07 অর্থ বছরে জেলা পরিষদ অর্থ দ্বারা পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম নির্মাণ করা হয়, দ্বিতল ভবন। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ এক চিরন্তন নাম, কিন্তু তার স্মৃতি আজ অবহেলিত ও নিঃসঙ্গ। সাহিত্যপ্রেমীরা তাই চাইছেন ধানসিঁড়ির বাড়ি যেন শুধু নামেই নয়, হোক জীবনানন্দ চর্চার এক প্রাণকেন্দ্র। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার 2 শীর্ষ তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইউক্রেনের শান্তি চুক্তির জন্য মস্কোকে চাপ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বেসেন্ট আরও বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্তি আলোচনায় গুরুত্ব না দেওয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে সমর্থন করার জন্য তিনি পশ্চিমা মিত্রদের প্রতিও আহ্বান জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইউক্রেনের যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভালো ফোনালাপ হয়, কিন্তু তিনি কোথাও গিয়ে বৈঠক করতে চান না। তিনি আরও বলেন, বর্তমানে কোনো ইতিবাচক ফলাফল সম্ভব নয়, তবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয় শান্তি চান। এখনই সময় এই যুদ্ধের অবসান ঘটানোর। হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, নতুন নিষেধাজ্ঞা শান্তি আলোচনায় অগ্রগতিতে সহায়তা করবে। এ সময় মার্কিন পদক্ষেপের প্রশংসা করেন রুটে। তিনি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে আরও চাপ প্রয়োগের তাগিদ দেন। সৌদি আরবে গৃহস্থালী কাজে সহায়তাকারী কর্মীদের কাছ থেকে নিয়োগ, পেশা পরিবর্তন, সেবা হস্তান্তর বা ওয়ার্ক পারমিটের খরচ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কর্মীর পাসপোর্ট বা আকামা জব্দ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতি 2 বছর পর পর কর্মীর দেশে ফেরার প্লেন ভাড়া নিয়োগদাতাকেই দিতে হবে। নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা ও 3 বছরের নিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি দ্বিগুণ বা স্থায়ী হতে পারে। নতুন গাইড টু দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস অনুযায়ী গৃহকর্মীরা নিয়মিত বেতন পাবেন, প্রতি সপ্তাহে বিশ্রাম দিবস এবং 2 বছর পর 1 মাসের ছুটি পাবেন। 4 বছরের চাকরির পর সমপরিমাণ গ্র্যাচুইটি পাওয়ার অধিকার থাকবে। এই পদক্ষেপ গৃহকর্মীদের সম্মানজনক জীবন ও স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ এখন 1-1 সমতা এবং আজকের ম্যাচে নির্ধারণ হবে সিরিজ কার। এছাড়াও দারুণ একটি পরীক্ষাও হবে আজ। কোন দল স্পিনার মায়াজালে টিকে থাকতে পারে বেশি সময়। এক কথায়, যে দল স্পিন ভালো খেলবে তারাই সিরিজ জিতবে। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের এই শেষ ম্যাচে 2 দলেই কোনো পরিবর্তন আনা হয়নি। এর অর্থ আগের ম্যাচের মতো স্পিনে লড়াই হবে 2 দলের মধ্যে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংলাপের রাজনৈতিক দাবির ঝড়, ইসি পুনর্গঠন ও শাপলা প্রতীকের দাবি এনসিপির, গণভোট চায় জামায়াত। আগামী নির্বাচনে বিতর্কিতদের অংশগ্রহণ করতে না দেওয়ার আহ্বান বিএনপির, শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস ডিএমপি কমিশনারের। শেখ হাসিনা সহ 3 জনের রায়ের দিন 13 নভেম্বর সাগররুনি হত্যার প্রতিবেদনের জন্য 6 মাসের সময় পেল টাস্কফোর্স।
রাশিয়ার শীর্ষ 2 তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সৌদিতে কর্মীর পাসপোর্ট জব্দ, ফি নেওয়া নিষিদ্ধ। এবং স্পিনে টক্কর, শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।